আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের রেজাল্ট 28 এপ্রিল সম্ভবত হবে প্রিলি রেজাল্ট। আপনারা জানেন রেজাল্টের 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের রিটেন পরীক্ষা শুরু হবে। আর রিটেন পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, যেগুলো আপনাদের কাছে আমি শেয়ার করব। অনেকজনে আছেন ভালো পরীক্ষা ভালো লেখেন, তারপরে রেজাল্ট আসে না, কেন আসে না, এর কিছু কারণ এবং এই কারণের সমস্যার সমাধান কি তা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। 18তম নিবন্ধন পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ টিপস। যারা রিটেন পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রধান লক্ষ্য হলো পরীক্ষার খাতায় চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করা। আর এটি যদি করতে ব্যর্থ হন তবে আপনার সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। অর্থাৎ আপনি কেমন পড়ছেন, আপনি দেখতে কেমন, আপনার কয়টি বই পড়ছেন, এগুলো কোনো ম্যাটার না। আসল কথা হচ্ছে আপনি পরীক্ষা কি রকম পারতেছেন সেটা এখানকার। অর্থাৎ আপনার লেখার উপর ডিপেন্ডস করবে আপনার ফাইনাল রেজাল্ট। তাই লেখার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ পরীক্ষক আপনার জানাচ্ছে খাতায় কিভাবে নিজেকে উপস্থাপন করেছেন তা দেখে নাম্বার দেবেন। ছোটখাটো ভুল হয়তো আপনার পুরো স্বপ্নটাকে ব্যাহত করতে পারে। অর্থাৎ লেখার উপর আপনার অনেক গুরুত্ব দিতে হবে, তাই তাকে সন্তুষ্ট করাটা জরুরি। এজন্য অবশ্যই সতর্কভাবে খাতায় লিখবেন। আপনার লেখার কোয়ালিটি খারাপ হলে কিন্তু রেজাল্ট আসবে না। লেখার কোয়ালিটি ভালোর জন্য আপনার কিছু দিক নির্দেশনা ফলো করতে হবে। খাতায় কালো কালির কলম দ্বারা লেখা ও আন্ডারলাইন দেবেন। অনেকজনে আছে 3-4 ধরনের কলম নিয়ে যায় বিভিন্ন কালারের, দেখা যায় একটি পয়েন্ট লিখে লিখে অন্য কালার দিয়ে আন্ডারলাইন করে। আসলে এত সাজগোজের কিছু নেই, লেখা অত সাজানোর প্রয়োজন নেই। আপনি শুধু ব্ল্যাক পেন দ্বারাই ওখানে শুধু আহ যা কিছুই করেন একটা ওই কালো কালারের কালিটাই ইউজ করবেন, অন্য কালি ইউজ করার কোনো প্রয়োজন নেই। অনেকে আবার সবুজ, বেগুনি, গোলাপি কলম ব্যবহার করেন, যা ঠিক নয়। খাতা হাতে পেয়ে প্রথমে রোল, রেজিস্ট্রেশন নম্বর সব বিভিন্ন তথ্যাদি খুব ধীরে ধীরে ও নির্ভুলভাবে লেখার চেষ্টা করবেন। অর্থাৎ অনেকজন আছে খাতা পাওয়া মাত্র খুব তাড়াহুড়া করে খুব মানে দ্রুত গতিতে লেখে, যে মনে হয় সময় মনে হয় নেই। আসলে আপনাকে অনেক আগে খাতা দেবে, তাই আপনি ধীরে ধীরে সুন্দরভাবে রোল রেজিস্ট্রেশন লিখবেন। মনে রাখবেন রোল রেজিস্ট্রেশনে একটু অক্ষর ভুলে আপনার রেজাল্ট না আসার সম্ভাবনা রয়েছে। লুজ শিটের সময় না থাকলে মার্জিন দেওয়ার প্রয়োজন নেই, শুধু উপরে ও বামে ভাঁজ করে নিলে হবে। মানে অনেকজনের মার্জিনের প্রতি বেশি আকর্ষিত না, মার্জিন না দিলেও হয়, আসলে দুই দিকে ভাঁজ করে নিলেই হবে। যদি লুজ শিট নেন তাহলে প্রথমে মূল খাতায় আপনার যথাস্থানে তার নাম্বারটি লিখুন, পরে মনে নাও থাকতে পারে। যদি আপনি লুজ শিট নেন এবং খাতায় নাম্বার না লেখেন তাহলে ওই খাতাটা আপনার কিন্তু ওখানে পাবলিশ হবে না, এবং ওই খাতাটা দেখবেও না কোনো টিচারে যে এখানে আর খাতা নেই এক্সট্রা। তাই অবশ্যই নতুন খাতা নিলে খাতার নম্বরটি অবশ্যই মনে রাখবেন এবং লিখবেন। একটু মধ্যম গতিতে লিখবেন, লেখা শিক্ষক যেন স্পষ্ট ধরতে পারেন। আপনি লিখলেন বড় লেখা ধরা যাচ্ছে না, ওই লেখা কিন্তু রেজাল্ট আসবে না। আপনি অনেক বেশি লিখলেন, নো, তাতে দেয়ার ইজ নো প্রফিট, কোনো লাভ হবে না। আপনাকে লিখতে হবে সুস্পষ্টভাবে। অল্প লেখেন কিন্তু অনেক ভালোভাবে লিখবেন, অনেক ভালো যেন লেখার কোয়ালিটির হয়। মনে রাখবেন লেখার কোয়ালিটির উপর ডিপেন্ডস করবে আপনার রিটেন রেজাল্ট। সব প্রশ্নের উত্তর করবেন। কোন প্রশ্নের উত্তর আপনার মনে না পড়লে আপনি ওই প্রশ্নের সাথে মিল রেখে লেখার চেষ্টা করুন। 100 মার্কের উত্তর করার চেষ্টা করুন। অর্থাৎ মনে করেন আপনি লিখবেন 5টি প্রশ্ন, কিন্তু আপনার কমন পড়েছে 4টি প্রশ্ন, আরেকটি প্রশ্ন আপনার কমন পড়েনি। কিন্তু ওই প্রশ্নটি কমন না পড়লেও আপনি যে সাবজেক্টের হন না কেন, আপনি ওই প্রশ্ন লেখার কিন্তু আপনার কিছু হলেও একটি অভিজ্ঞতা আছে। তাই ওই অভিজ্ঞতাটি কাজে লাগিয়ে আপনি একটু একটু করে সুন্দরভাবে লেখার চেষ্টা করুন, যাতে ওই প্রশ্নটার সাথে একটু সামঞ্জস্য হয়, কিন্তু না লিখে আসবেন না। 100 মার্কের অ্যান্সার করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের রিটেন রেজাল্ট আসবে। চেষ্টা করবেন প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করতে, এতে সহজেই পরীক্ষক খাতা দেখতে পারেন। তাই পরীক্ষক খুশি হন, আর পরীক্ষক খুশি হলে নম্বর ভালো আসবে। অনেকজনে আমাকে কমেন্ট করতেছে যে আমি তো আগে খ বিভাগ আগে লিখি, আগে সংক্ষিপ্ত প্রশ্ন লিখি, পরে রচনামূলক লিখি, তাতে কি সমস্যা হবে? আসলে এটা আসলে একটা অনেক ধরনের সমস্যা। অনেক টিচার রয়েছে তারা কিন্তু খাতা কাটতে কাটতে নিজেকে মনে করে, বিরক্ত বোধ মনে করে, যে আগে 5 পরে ফির 2 এরকম নাম্বার দেয়। তাই আমি মনে করবো অবশ্যই আপনারা ধারাবাহিকতা বজায় রাখবেন। সাপোজ আপনি একটি প্রশ্নের উত্তর পাইলেন না, অর্ধেক পেলেন, ওই অর্ধেক লেখার জন্য আপনার যতটুকু জায়গা প্রয়োজন আপনি ততটুকু জায়গা ফাঁকা রেখে পরের পেজে যে অন্য নাম্বারটি লেখেন, কিন্তু ধারাবাহিকতা যেন ঠিক থাকে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। নতুন প্রশ্নের উত্তর নতুন পৃষ্ঠা থেকে লেখা শুরু করা ভালো, তবে গুচ্ছ প্রশ্নের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। মনে করেন আপনি একটি প্রশ্ন লিখছেন, আপনার অর্ধেক পেজ পার হয়ে গেছে,
আরেকটি নতুন প্রশ্ন শুরু করবেন, তখন ওই নিচে আর নাম্বার করার প্রয়োজন নেই, আপনি পরের পেজে লেখেন। কিন্তু অর্ধেক পেজের কম লিখেছেন, তখন আপনার কিন্তু ওখানে নাম্বার দিয়ে লেখা শুরু করতে হবে। আই থিঙ্ক ইউ ক্লিয়ার। মনে রাখবেন, মার্জিনের বাইরে কোনো লেখা যাবে না। প্রশ্নের নম্বর সহ যে কোনো ছোট টপিক ও মার্জিনে লেখা যাবে না। তার মানে মার্জিনের বাইরে কোনো ছোট টপিক বা নাম্বার বা ডট কোনো চিহ্নই মার্জিনের বাইরে দেওয়া যাবে না। মার্জিনের ভিতরে আপনার সব লিখতে হবে। যত সম্ভব লেখা কাটাকাটি করবেন না, এতে খাতার সৌন্দর্য নষ্ট হয়। সুন্দর জিনিসের দাম সব জায়গায় আছে। তার মানে এই নয় যে লেখা বাদ দিয়ে আপনি খাতা নকশা করবেন, বুঝতেই পারছেন নিশ্চয়ই। এবার আছেন কেউ কেউ কমেন্ট করতেছে কোন গাইড কিনতে হবে। আসলে এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যে কোনো সিরিজের গাইড কিনতে পারেন। তবে দ্বিতীয় মানবিকের সাবজেক্টগুলোর জন্য অবশ্যই ভালো, আপনি এর পাশাপাশি অন্য একটি গাইডও নিতে পারেন। তবে আমার উপদেশ হলো আপনি যে কোনো দুটি সিরিজের গাইড কিনতে পারেন, এতে আপনি প্রশ্ন অল্টারনেটিভ ভাবে পড়তে পারবেন। একটু হলেও উপকার হবে কোন গাইডে পয়েন্টগুলো কঠিন থাকে, আবার কোনো গাইডে পয়েন্ট দুটি। তাই আমি মনে করি দুটি গাইডের সমন্বয়ে আপনি এই গাইড থেকে 5টি পয়েন্ট, ও গাইড থেকে 5টি পয়েন্ট মিলে 10টি পয়েন্ট অ্যাড করে পড়েন, তাহলে তাড়াতাড়ি প্রশ্নটা আপনার মুখস্থ হবে এবং আপনার আয়ত্তে চলে আসবে। জব পেতে হলে কত মার্ক পেতে হবে, এগুলো অনেকের প্রশ্ন। আসলে জব পেতে হলে আপনাকে 60+ অর্থাৎ 60-এর উপরে মার্কস অবশ্যই তুলতে হবে। তবে 40 পেয়ে জব কখনো আশা করা যাবে না। আপনি পাস করতে পারেন, বাট জব আশা করা যাচ্ছে না। লিখিত পরীক্ষা ভালো করতে হলে আপনাকে বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। যতই সিলেবাস পরিবর্তন হোক, সৃজনশীল হোক, ওই সিলেবাসের আলোকে দেখবেন ওই সিলেবাসের যে কন্টেন্টগুলো, যে টপিকগুলো আছে, ওই টপিকগুলো কোন কোন সালে এসেছিল, ওই সালগুলোর প্রশ্ন কালেক্ট করবেন এবং ওই কালেক্ট করে ওই প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে। বিগত সালের প্রশ্ন পড়ার পরে আপনি গাইড থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে পারবেন। লেখার ধরন কেমন হতে হবে? আগামীতে আপনি একজন শিক্ষক হতে যাচ্ছেন, আপনি আপনার লেখাগুলো দেখে নিজেই নিজেকে প্রশ্ন করুন, এ ধরনের লেখায় পাস করা সম্ভব কিনা। আপনি শিক্ষক হলে এই লেখায় কেমন মার্কস দিবেন, তাহলে অবশ্যই উত্তর পেয়ে যাবেন যে কোন ধরনের লেখা ভালো মার্কস পাওয়া সম্ভব। তাই লেখার দিকে বেশি গুরুত্ব দিন। লেখা ভালো হলে আপনার পাস করাটা সহজ হবে এবং পাস করলে আপনার রেজাল্ট হবে, আর রেজাল্ট ভালো হলে আপনার জবটি নিশ্চিত হবে। রিটেনের উপর ডিপেন্ডস করে আপনার সম্পূর্ণ বিষয়টি, তাই রিটেন ভালো করে দেওয়ার চেষ্টা করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং এই ধরনের রিটেন টিপস, সামনে ভাইবা টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।